স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেটা জিতে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেটা জিতলে বাংলাদেশের কিন্তু সিরিজ জেতা হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। আগে ব্যাট করে বাংলাদেশ 213 রান করলেও ম্যাচটা জিততে পারেনি। ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ কোথায় হারলো এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ কিন্তু ভালোই খেলছিল, শেষ পর্যন্ত ফাইট দিয়েছে। আসলে বাংলাদেশ কোথায় ম্যাচটা হারলো আপনার মনে হয়? আচ্ছা, আমাদের হতাশার মুকুটে নতুন একটা পালক যুক্ত হলো। এই প্রথমবারের মতো আমরা সুপার ওভার খেলেছি, সেটাও হারলাম এবং মানে জিতা ম্যাচটাই হারলাম। আপনি যদি সুপার ওভারটা ধরেই আমরা কথা বলি, 213 রানই দুই দল করেছে। এরপরে সুপার ওভার যখন আসলো তখন 11 রান টার্গেট ছিল, যেটা মোটামুটি সহনীয়। মানে আপনার সুপার ওভারে এই রানটা আপনার একটা মিনিমাম একটা টার্গেট হবেই। হ্যাঁ, যদিও সেটা আরও কম হতে পারতো। মেহেদী হাসান মিরাজ একটা ক্যাচ মিস করেছে, সেটার কারণে কিন্তু 4 রানেই কিন্তু থেমে যেত। এখন আসলে এরকম অনেকগুলো আছে। এখন মেইন যে ডিসকাশন পয়েন্টটা আছে সেটা হচ্ছে, আপনি যখন এটা চেস করতে নামছেন, আপনি আপনার এই সিরিজের বেস্ট ব্যাটারকে কেন না নামিয়ে একটা মানে যেই টপ অর্ডারে আপনি নর্মাল ম্যাচ খেলেন সেই টপ অর্ডারই নামালেন। এটা কি প্রথমবারের মতো আপনি খেলছেন সেই জন্য ভেবেছেন যে না, যেই ব্যাটিং অর্ডারে আসলে খেলা হয় সেই ব্যাটিং অর্ডারে খেললেই হলো? মিরাজ কিন্তু ম্যাচ শেষে বলেছেন যে এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। এতদিন খেলার পরে এটা আপনার জন্য নতুন এক্সপিরিয়েন্স কীভাবে হয়? আপনি এক ওভারে, আপনি যদি 50 ওভারের ম্যাচেই আপনি 49তম ওভারে আপনার জন্য 11 রান বাকি থাকে, সেটাও তো আপনার এরকমই সিচুয়েশন। সেখানে আরও ফ্রেশ ব্যাটার আপনি নামাচ্ছেন, যেখানে রিশাদ হোসেনকে আপনি এই লাস্ট ম্যাচটাতেই কিন্তু তিনি খুব ভালো খেলেন। এই আজকের ম্যাচেও কিন্তু তিনি তার জন্যই 200 পার করতে পেরেছে। 14 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন। যার হাতে আপনার এরকম হিট রয়েছে স্পিনারের এগেনস্টে, এমনও না যে তিনি পেসার বল ঠিকমতো মোকাবেলা করতে পারেননি, তার হাতে হিট হচ্ছে, তাকে না নামিয়ে আপনি নামালেন যে আজকে মোটামুটি ভালো খেলেছে এবং গত ম্যাচটা তত ভালো খেলেনি। এবং সাইফ যে মোটামুটি ছন্দে ছিল, কিন্তু এইখানে তো আসলে 2 উইকেট যাবে, সুপার ওভার 2 উইকেট যাবে। আপনি একটা উইকেট যাওয়ার পরে আপনি শান্তকে নামালেন। তিনি আসলে তুমুল একটা অফ ফর্মে আছেন। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ইনিংসে মাত্র 47 রান করেছেন। তার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে 3 ইনিংসে করেছেন মাত্র 12 রান। এরকম একটা মানে এরকম অফ ফর্মের একটা ব্যাটারে আপনি সুপার ওভারে নামাচ্ছেন, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আমি আসলে ওপেনিং জুটিটা দেখে খুব একটা অবাক হয়নি। বাংলাদেশের মানে বর্তমান সময়ের বেশ একটা ওপেনিং জুটি আসলে নামানো হয়েছিল। সৌম্য সাইফ ঠিক আছেন, কিন্তু ওয়ান ডাউনে সেই জায়গায় রিশাদ হোসেনকে কেন নামানো হলো? আপনি বলছেন ওপেনিং ঠিক আছে, ওপেনিং ঠিক আছে, এখানে তো আসলে মানে ওই ফর্ম, ওই মানে টপ অর্ডার, হ্যাঁ ওই টপ অর্ডার বা ওইভাবেই নামাতে হবে এমন কোনো কথা নেই। এমন না যে মানে রিশাদ নেই, রিশাদ ইনজুর্ড, রিশাদকে আপনি নামাতে পারবেন না। আপনি তো প্রথমেই চান্সটা নেবেন। আপনি সৌম্যকে বা সাইফকে আপনি পরের জন্য রেখে দেন। প্রথমে এই 1 ওভারের ম্যাচে আপনি এই ম্যাচটাতে আরও যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে 10 রানের 11 রানের টার্গেটে আপনি 4 রান পেয়ে গেছেন 0 বলে, যেখানে একটা ওয়াইড হয়েছে, একটা নো বল হয়েছে, সেই নো বলে 2 রান হয়েছে। 6 বলে তখন আপনার 7 রান দরকার। সেই ম্যাচটা আপনি এইভাবে হারলেন। সেখানে আপনার যখন এই টিম ম্যানেজমেন্টে, এই কোচিং স্টাফে আপনার সালাউদ্দিন রয়েছেন, যিনি আগে অনেক সমালোচনা করেছেন ব্যাটিং অর্ডারকে নিয়ে, যে এই ব্যাটিং অর্ডার কেন নামানো হলো। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আফগানিস্তানের সাথে আমরা একটা সেমিফাইনাল ইকুয়েশন মিলানোর একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে যখন আমরা ম্যাচ শেষে যখন ক্যাপ্টেন এসে বলেছিলেন যে আমরা আসলে প্রথম দিকে দেখে খেলতে চেয়েছিলাম, এরপরে আপনার তো টার্গেট দেওয়াই আছে। আসলে পাওয়ার প্লেতে বাংলাদেশ 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। তারপরে আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা আসলে জয়ের জন্য খেলবো, আমরা আসলে কোয়ালিফায়ার জন্য খেলবো। মানে এইটা আসলে কি ধরনের, তখন কিন্তু এই টিম ম্যানেজমেন্টের কোচরাই কিন্তু সমালোচনা করেছিলেন, কিন্তু আপনি যখন দায়িত্বে আছেন তখন আপনি তো সেম ভুলই করলেন। মানে এখানে আসলে কি চেয়ারে বসলে আসলে আপনি আসলে ওই ইয়াতেই চলে যাবেন, ওই ফর্মেই চলে যাবেন যে আমরা আসলে জানি যে মানে কার্যত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বটা পালন করছেন সিমন্স। তবে সেই জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বেশিরভাগ তার চেয়ে বড় সিদ্ধান্ত আসলে ব্যাটিং কোচ, তিনি কিন্তু ব্যাটিং কোচ, তিনি ঠিক করেন, তিনি জানেন। এইখানে আরেকটা, এই যে আমরা এটা নিয়ে কথা বলছি, ইভেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও কিন্তু এটা নিয়ে সারপ্রাইজ যে রিশাদকে কেন নামানো হয়নি। ম্যাচ শেষে আমরা আকিল হোসেনের প্রেসটা দেখছিলাম, সেখানে বলছিলেন যে আমরা ভেবেছিলাম যে রিশাদকে নামানো হবে, রিশাদের জন্যই আসলে তারা ওইভাবেই প্ল্যান করছিল, রিশাদকে না দেখে। এখন তারা কি মানে সিলেবাসের বাইরে নামাতে চেয়েছিল?
বাংলাদেশ, মানে এটাকে কি বলবেন আপনি? তবে যেই জিনিসটা আসলে এক্সপেক্টেড সেটা আপনি না করে অন্য কিছু করবেন যেটার কারণে আপনার ম্যাচ হারতে হবে। তবে আরেকটা ব্যাপার, সাইফ হাসান কিন্তু দারুণ বোলিং করে থাকেন, আমরা সেটা আফগানিস্তান সিরিজে কিন্তু দেখতে পেরেছি। এই ম্যাচটাতে কিন্তু সাইফ হাসানকে খুব একটা বোলিং করানো হয়নি, মাত্র 2টা ওভার বোলিং করানো হয়েছে, এর মধ্যে একটা হলো একদম লাস্ট ওভারে, যেখানে আসলে ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম, লাস্ট ওভারে মাত্র 5টা রান প্রয়োজন ছিল। সেই জায়গায় সাইফ ম্যাচটা আসলে একটা উইকেট নিয়েছেন এবং আমরা একটা ক্যাচ ফেলেছেন। এই চেঞ্জটা আসলে কিভাবে দেখছেন? সাইফ যে ডিফেন্ড করলেন, না এইখানে আসলে এত দূর কিন্তু ম্যাচটা আসারই কথা না। আপনি দেখবেন যে অনেক আগেই কিন্তু উইকেটগুলো চলে গিয়েছে, লাস্টে যেই কয়টা রান বাকি ছিল সেখানে কিন্তু সাইফ একাই কিন্তু টেনেছেন, এবং তার সাথে আকিল হোসেনের কিছু কিছু মানে জুটি ছিল যেগুলোর কারণে শেষ পর্যন্ত ড্র করতে পেরেছিল। ম্যাচটা কিন্তু আমরা আগেই জিতে যেতে পারতাম, সে কারণে আপনার শেষের দিকে কিন্তু বলার নেই। সো সেইখানে আপনি যখন দিয়েছেন সাহেব সেটা সেভাবেই কিন্তু আসলে ম্যানেজ করে ফেলেছিলেন। এখন এইটা আসলে হওয়ার ছিল, যেটা বললাম যে আমাদের হতাশার আরেকটা কারণ আসলে আজকে লেখা ছিল কপালে, সেইটাই আসলে হয়েছে। এখানে আপনার কালেকটিভলি সবারই আসলে ফল্ট রয়েছে। আপনি এই যে এই টাইপের অ্যাপ্রোচ, এই প্রথমবারের মতো খেলছি, এইসব চাইল্ডিশ কথাবার্তা, যে এতদিন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এতদিন ধরে আপনি দেখে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনি না খেলেন, আপনি তো জানেন যে কীভাবে করতে হবে, আর আপনি নিজের হাতে ডিসিশন ভুল করছেন। এইখানে আসলে কাকে কি দোষ দিবেন? আর মিরাজের লাস্টের দিকে যে এটা স্লোয়েস্ট একটা ইনিংস খেলেছেন, এটা আসলে বাংলাদেশের জন্য বড় একটা আসলে বেদনাদায়ক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ আমার মনে হয় যে ওই জায়গাটাতে হারছে। আমি স্পেসিফিক্যালি যদি বলি, মিরাজ 58 বলে করেছেন 32 রান, এই জায়গায় শেষ দিকে নেমে রিশাদ হোসেন যেভাবে 3টা ছক্কা 3টা চারে 14 বলে 39 রান করেছেন, এই জায়গায় বাংলাদেশের লড়াইয়ের পুঁজিটা পায়। মিরাজ যদি আরেকটু স্ট্রাইক রেট খেলতেন, আমার মনে হয় না আজকে এই ম্যাচটা সুপার ওভারে করায় বা বাংলাদেশে আসলে হারতে হয়। আমার মনে হয় যে এই টিমে যদি মনে করেন ওপেনার সৌম্য না থাকতো বা শান্ত না থাকতো, মিরাজই হয়তো নেমে যেতেন সুপার ওভারে। মিরাজের আসলে সেটার জন্য তিনি আসলে যোগ্য কিনা এটা আসলে সেটাই না আমি বলছিলাম, আমি সার্কাজম করেই বলছি, কারণ তিনি আসলে ডিসিশন কিভাবে কি নিচ্ছেন, তিনি আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিভাবে আসলে দলটাকে পরিচালনা করছেন, তিনি কি আসলে নিজের ইচ্ছাতেই পুরো টিমটা চালাচ্ছেন নাকি, সেটাও কিন্তু একটা বড় বিষয়, কারণ আপনার রেজাল্ট কিন্তু আসছে না। না মিরাজ, আমি দেখছিলাম যে মিডল ওভারগুলোতে মিরাজ যখন বল করছিলেন, মিরাজ কিন্তু সম্ভবত কোনো উইকেট পাননি। সেই জায়গায় যদি সাইফকে যদি তিনি 5টা ওভার করলেন, সাইফকে দিয়ে 5টা ওভার যদি ব্রেকে করাতেন, মিরাজ 5টা ওভার নাই করলেন, তাতে কিন্তু অসুবিধা ছিল না। সাইফ কিন্তু উইকেট নিচ্ছেন, যখন আপনার প্রয়োজন ডেকে এনে উইকেট নিচ্ছেন, তাকে আসলে পরিপূর্ণ ওভারটা করতে দেওয়া হচ্ছে না। যখন আপনি উইকেট পাচ্ছেন, এই মিডল ওভার করতে সাইফকে দিয়ে করালে কি সমস্যা? না আমার মনে হয় কি, বাংলাদেশে আসলে একটা রোবটের যেরকম সেট করা থাকে চিপ, সেরকম। যেমন আপনার আগে নিশ্চয়ই মনে আছে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ছাড়া আসলে নামানোই যাবে না, আপনার ওই কম্বিনেশন ছাড়া খেলাই যাবে না। এখনও মনে হচ্ছে যে এই ব্যাটিং অর্ডারের বাইরে, এই বোলিং অর্ডারের বাইরে আপনি বোলিংই করতে পারবেন না, আপনি আউট অফ দ্য বক্স চিন্তাই করতে পারবেন না, চিন্তা করলে সেটা দোষের ব্যাপার হয়ে যাবে। তবে আপনি এই কথাটা যখন বললেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আউট অফ দ্য বক্স একটা চিন্তা করেছিল আজকে। তারা 50টা ওভার বল করিয়েছে স্পিনার দিয়ে, তারা আসলে দারুণভাবে কোপ আপ করেছে মিরপুরের উইকেটের সঙ্গে, যেটা আসলে দরকার, যেটা যেভাবে আসলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার আসলে একটা দল 50 ওভারই করলো একদম স্পিনারদের দিয়ে। মানে নিজেদের মেডিসিন আসলে নিজেদেরকেই দেওয়া হয়েছে বাংলাদেশের। কারণ আপনি বাংলাদেশের যেই পেসার রয়েছে, আজকে যেই পেসার খেলছে মুস্তাফিজুর রহমান, তিনিও কিন্তু আসলে কাইন্ড অফ মানে স্পিনারই বলা যায় যে তিনি ওইভাবে বোলিং করতে পারেন, এত কাটা স্লোয়ার, তিনি কিন্তু একজন স্পিনারের মতো করেই বোলিং করতে পারবেন। সো সেইভাবে কিন্তু বাংলাদেশেরও সবই কোনো ফাস্ট বলার আসলে নেই। এরকম পিচে যেরকম দরকার সেরকমই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসলে কোপা করেছে। সেটা কিন্তু ফার্স্ট ম্যাচ হারার পরে তারা বলেছিল আসলে আমাদের কন্ডিশন অনুযায়ী, আমাদের পিচ অনুযায়ী টিমটা সাজাতে হবে, এবং তারা সেটাই করেছে। আজকেও যদি রিশাদ আসলে এই ক্যামিওটা না খেলতো, বাংলাদেশ কিন্তু 200-র আগেই আসলে অল আউট হয়ে যেত। না আমরা আসলে ম্যাচের এক পর্যায়ে বলছিলাম যে রিশাদ একটা দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন লেগ সাইডে, এরপরে আসলে বলছিলাম যে রিশাদ বোলিং করছেন, রান করছেন, ক্যাচও নিচ্ছেন, তিনি একাই কি খেলবেন, একাই খেলছেন দেখার আসলে এখানে এই ডিসিশনটা আপনি রিশাদের উপর সবসময় আশা করে আপনি আসলে 200 পার করতে পারবেন না। সেই জায়গায় আপনার টপ অর্ডার ব্যাটাররা কেউই রান করতে পারছেন না। আপনি কিছু রান করেছে, গত ম্যাচে তাহিদ রান করেছে, কিন্তু কনসিস্টেন্ট তো আসলে না তারা, যে প্রত্যেক ম্যাচে রান করেছে। একটা সিরিজ তিনি পুরা ভালোভাবে তিনি 3টা 50 করেছেন, একটা 100 করেছেন, বা ভালো শুরু করেছে, এরকম কিন্তু হচ্ছে না। একটা ম্যাচ ভালো খেলছেন তো সেকেন্ড ম্যাচে খারাপ খেলছেন। কিন্তু যেই ব্যাটারটা আসলে
এই পিচটাতে কোপ আপ করে নিয়েছে, যেই ব্যাটারটা মানে ব্যাটে বল আসছে, একটা ইনফর্ম ব্যাটার, ইনফর্মের বিষয়টাই তো আসলে সেটা। আপনার ইনফর্ম যখন থাকে তখন আপনার লাকও কিন্তু আপনাকে ফেভার করে। ভাই আপনি যখন একটা ম্যাচে আপনি 14 বলে 39 রানের একটা ইনিংস খেলবেন, তখন বলটা এত বড় দেখা যাবে হয়তো বা আপনি না আপনার কনফিডেন্সের একটা ব্যাপার আছে। আপনি কিন্তু উইকেটও পেয়েছেন, আপনি এমন না যে বোলিংয়ে মার খেয়েছেন, বা আপনার কিন্তু কনফিডেন্স কোনো লো হওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ডিসিশনটা আসলে আপনি কিভাবে জাজ করবেন? এখানে টিম ম্যানেজমেন্ট এমন না তারা প্রফেশনালি এই কাজ করে থাকে, তারা এতদিন ধরে এই প্রফেশনের সাথে আছে, কিভাবে টিম ম্যানেজ করতে হয়, কিভাবে ডিসিশন নিতে হয়, কিভাবে ব্যাটিং অর্ডারকে সাজাতে হয়। সেই সময় আপনি এসে যখন লাস্টে এসে এইভাবে ফেল করছেন, তখন আসলে কোশ্চেন আপনার উপরে আসবেই। না, আরেকটা বিষয়, আমরা যখন কথা বলছি এই সময় হয়তো বাংলাদেশ দলের প্রেস কনফারেন্সটা চলছে, আসলে সেখানে আসলে এক্সপ্লেনেশনটা পাওয়া যাবে কেন আসলে রিশাদকে আসলে ব্যাটিংয়ে নামানো হয়নি। এটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। ধন্যবাদ সাদমান। ধন্যবাদ। ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।